ওরা আমাদেরকে রুলাক ট্যাবলেট দিয়ে দিত। 10 নম্বর যে স্টেশনে অগ্নিসংযোগ করেছে স্টারমাইন হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান। কানের এইদিকে আঘাত করছে, আঘাত করার পরে কারণ চোখ বাঁধা, পিছনে হ্যান্ডকাপ ছিল, গামছা দিয়ে চোখ বাঁধতো, 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগাইতো, এরপরে এইটুক পর্যন্ত একটা জমটুপি পরাইতো। ড্রোনে ভিডিও করছিল যে ভিডিওগুলো, সেগুলো থেকে আমাদেরকে খুঁজে বের করে আমাদেরকে ধরে নিয়ে গেছে আমাকে উঠিয়ে নেওয়ার জন্য, এবং একটা হ্যান্ডকাপ নিয়ে আসছিল। কিন্তু আসার পর আমার বাসায় আমরা 6 জন থাকতাম ওই বাসায়। ওরা ফোন চেক করে আমাকে নেওয়ার পর 3 জনকে নিয়ে আসে, মিশুক, বিজয় এবং রুবেল। ডিবি কার্যালয়ে যাওয়ার পর আমরা দেখি যে সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং তার কিছুক্ষণ পরে দেখি যে উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক ভাই, তাদেরকে কারেন্টের শক দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। তো সেদিন তার কিছুক্ষণ পরে আমাদের এন্ট্রি নিয়ে তারা আমাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়ে দেয়। জিজ্ঞাসাবাদের প্রথম দিন থেকেই 25 জুলাই রাত থেকেই তারা আমাদের ওপর কয়েকটা প্রশ্ন করে উত্তরগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা আমাদেরকে বারবার বলতে থাকে যে তারা যেভাবে উত্তরগুলো শিখিয়ে দিবে ওইভাবে যদি আমরা উত্তরগুলো না দিই ততক্ষণ পর্যন্ত তারা আমাদের নির্যাতন করবে। এটা প্রথম দিনে আমাদেরকে তারা বলেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে অ্যারেস্ট আছি এই খোঁজখবর নেওয়ার জন্য বা তাদেরকে যতবারই আমরা অনুরোধ করেছি যে পরিবারের সাথে আপনারা এই জিনিসটা প্রকাশ করেন যে আমরা আপনাদের হেফাজতে আছি, তখন তারা উল্লাস করতো এবং বাজে ধরনের মন্তব্য করতো। তারা আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার পর 4 দিন শো করে নাই, 4 দিন গুম রেখেছে এবং আগুন দিয়েছিস, কার নির্দেশে দিয়েছিস, কত টাকা পেয়েছিস, যে কাজগুলো করছিস, এই ছবিগুলো কার কাছে পাঠায়। এখন তো নেট নাই, ইন্টারনেট নাই, তোরা কীভাবে নির্দেশনা পাইছিস, যে তারেক রহমানের কাছ থেকে তোরা কীভাবে নির্দেশনা পাইছিস, যে ইন্টারনেট নাই, তোরা এখন দেশ মোটামুটি অচল। তো অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে এক একজনকে এক একবার আলাদা আলাদা রুমে মুখ চোখ বেঁধে পিছনে হ্যান্ডকাপ দিয়ে আলাদাভাবে ডাকে, এবং ডাকার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রশ্ন করতেছে যে তারেক রহমানের সাথে কীভাবে যোগাযোগ হয় এবং এই মেট্রো রেল ধ্বংসের ক্ষেত্রে কে অর্থায়ন করেছে। আমাদেরকে যখন টর্চার করা হয়েছে, বিশেষ করে আমাকে যখন টর্চার করা হয়েছে, তখন বারবার তারা একটা কথাই বলতো যে তারেক রহমানের নির্দেশে করছিস, তুই এটা স্বীকার কর, তুই যত তাড়াতাড়ি স্বীকার করবি তোরে তত তাড়াতাড়ি শো করবো, আমরা করে তোকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো, কোর্ট থেকে তোরে জেলখানা পাঠিয়ে দেবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম যতবার নেওয়া হয়েছে তখন পুলিশের পক্ষ থেকে নানা ধরনের গালিগালাজ করা হতো এবং বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা হতো। হান্নান এবং মিশুক এর আগে ছিল, এরা স্বীকারোক্তি দিয়ে গেছে, এবং হান্নানের কী অবস্থা তুই দেখছস, তো তুই যদি স্বীকারোক্তি না দাস তোর অবস্থা ওর মতোই হবে। তো এইভাবে প্রথমে এই কানের এইদিকে আঘাত করছে, আঘাত করার পরে কারণ চোখ বাঁধা, পিছনে হ্যান্ডকাপ ছিল, ওইটা তো দেখতে পারি নাই। আবার লাঠি দিয়ে পিছনে আঘাত করছে, আঘাত করার পরে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে 2 জনে আবার দাঁড় করিয়ে আবার আঘাত করছে, এবং এই ডিবির যারা ছিল তাদের পক্ষ থেকে বলা হতো যে পর্যন্ত স্বীকার না করবে এদেরকে দফায় দফায় এনে স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত এদেরকে নির্যাতন করা হবে। না এলে কীভাবে তোদের স্বীকার করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে। মূলত টর্চার করতো আপনার গামছা দিয়ে চোখ বাঁধতো, 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগাইতো, এরপরে এইটুক পর্যন্ত একটা জমটুপি পরানোর পরে তারা টর্চার করতো আমাদেরকে। 3 দিন টর্চার করে, শুক্র শনি রবিবার 3 দিন টর্চার করতে করতে এক পর্যায়ে আমার ডান পায়ের হাঁটু ভেঙে যায়, ভেঙে ফেলে তারা টর্চার করে। ওরা আমাদেরকে রুলাক ট্যাবলেট দিয়ে দিত, যে বলতো যে এটা খাওয়ার পরেই তোরা সুস্থ হয়ে যাবি, ব্যথাটা কম লাগবে। 4 দিন পর মিডিয়া ট্রায়াল দেওয়ার পর আবার আমাদের 5 দিন রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডেও তারা আমাদের শারীরিক এবং মানসিক নির্যাতন তারা আমাদের অব্যাহত রাখে। যেহেতু 4 দিন আমাদেরকে গুম করে রেখেছিল, আমরা ভাবছিলাম যে আমরা হয়তো বা বের হতে পারবো না বা মুক্ত হতে পারবো না, এবং পরিবারের সাথে আমাদের বাকি জীবন অতিবাহিত করতে পারবো না। কারণ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই গুম করে রাখা হয়েছে, এবং এই গুম অবস্থায় যাদেরকে যখন ইন্টারোগেশনের নামে টর্চার করা হতো, যাদেরকে যখন ডাকা হতো, তখন সবাই ওই রুমের ভিতরে সবাই আতঙ্কিত হয়ে যেত। ডিবির হেফাজতে এবং কারাগারে বন্দী থাকাকালীন অবস্থায় যে পাশবিক নির্যাতন, ওই নির্যাতনগুলোর কথাগুলো মনে হলে এখনও আমরা আটকে উঠি, এবং সে ভয়ঙ্কর দিনগুলোর কথা এখনও মনে পড়ে। তো আমার অনুরোধ থাকবে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে কোনো দলই থাকুক না কেন, পুলিশের এই পাশবিক এবং যে দানবীয় যে রূপ এবং তাদের যে অত্যাচার নির্যাতন, এটি কোনো সময়ে যেন কোনো রাজনীতিবিদের সাথে না ঘটে।